রিভা গাঙ্গুলি বাংলাদেশে একসময় ভারতের রাষ্ট্রদূত ছিলেন। সেই সময়টা 2019 সাল। 2019 থেকে 20 এই সময়টাতে 19 সালের 1 মার্চ তিনি রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছিলেন। এরপর আমরা দেখেছি 12 আগস্ট 2020 এই সময় পর্যন্ত তিনি বাংলাদেশের ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। রিভা গাঙ্গুলি, পুরো নাম রিভা গাঙ্গুলি দাস, তিনি শেখ হাসিনার সাম্প্রতিক যে আলোচনা, শেখ হাসিনা বিষয়ক আলোচনা, শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, এই ইস্যুতে যত আলোচনা, সেই আলোচনাই নতুন খোরাক জুগিয়েছেন এবং এক অর্থে বলা যায় যে সেই আলোচনার আগুনে নতুন করে ঘি ঢেলে দিয়েছেন। শেখ হাসিনা কি সত্যিই পালিয়ে গেছেন ভারতে, নাকি অন্য কিছু ঘটেছিল? কি বলছেন রিভা গাঙ্গুলি? এবং সাম্প্রতিক বেশ কিছু গণমাধ্যমে এই ব্যাপারে কি সব তথ্য উঠে আসছে? যুগান্তরের একটা প্রতিবেদনেও আমরা দেখেছি এই ব্যাপারে বিস্তর কথাবার্তা হচ্ছে নতুন করে, এবং সেখানে এরকম কথাবার্তাও হচ্ছে যে এখন নতুন করে সিদ্ধান্ত নেওয়ার কিংবা আলোচনার সময় এসেছে। শেখ হাসিনা 2024 সালের 5 আগস্টে পালিয়ে গিয়েছিলেন, নাকি অন্য কিছু ঘটেছিল? চলুন রিভা গাঙ্গুলি মূলত কি বলার চেষ্টা করছেন সেটা বোঝার চেষ্টা করি। অন্যান্য গণমাধ্যমেও কি বলছে তাদের খবরে, সেগুলো একটু বোঝার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এক সময় বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করা রিভা গাঙ্গুলি বেশ জনপ্রিয় মুখ। তিনি বাংলাদেশে দায়িত্ব পালনকালেও বেশ পরিচিত মুখ ছিলেন। খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তার ছিল বাংলাদেশের সঙ্গে, এবং ভারতে শুধুমাত্র এই বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে না, ভারতের হয়ে বিভিন্ন রকমের দায়িত্ব তিনি পালন করেছেন। তিনি ডয়েচে ভেলে, জার্মান গণমাধ্যম, সেই ডয়েচে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে শেখ হাসিনা বিষয়ক নতুন তথ্য দিচ্ছেন এবং তার দাবি শেখ হাসিনা 2024 সালের 5 আগস্ট পালিয়ে আসেননি, অর্থাৎ বাংলাদেশ থেকে পালিয়ে যাননি। তাহলে কিভাবে গেলেন? আমরা যে এই 2 বছর ধরে বললাম যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, পালাবো না বলে পালিয়েছেন, যিনি পালাবো না করে পালিয়েছেন তিনি আসবো করেও আসবেন না, এরকম নানা কথাবার্তা তো আমরা শুনছি এবং আলোচনা হচ্ছে চতুর্দিকে। এই আলোচনা যখন হচ্ছে তখন ব্যাপারটাকে রিভা দাস গাঙ্গুলি তিনি কিভাবে দেখছেন? তিনি মূলত যেটা বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা পালিয়ে আসেননি, নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী তাকে ভারতে পৌঁছে দিয়েছে। ডয়েচে ভেলেকে এই সাক্ষাৎকার তিনি দিয়েছেন। তিনি বলছেন যে বাংলাদেশের সেনাবাহিনী নিরাপত্তার স্বার্থে তাকে পৌঁছে দিয়েছে ভারতে। কিন্তু সেদিন কি সেনাবাহিনী পৌঁছে দিয়েছিল? আমরা সেনাপ্রধানের বক্তব্যে শুনেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন। এই খবর যখন গণমাধ্যম প্রকাশ করলো, আসিফ নজরুলও সম্প্রতি বলেছেন যে সেই খবর যখন টেলিভিশনে প্রচার করা হচ্ছিল তখন আমরা সেনানিবাসে ছিলাম, সেনাপ্রধানের পেছনেই টেলিভিশন স্ক্রিন ছিল। আমি তাকে বললাম যে শেখ হাসিনা তো চলে গেছে। সেনাপ্রধান তখন বলেছেন যে ও তাই নাকি। তার মানে হচ্ছে যে সেই মুহূর্তে চলে যাওয়ার ব্যাপারটাও সেনাপ্রধান জানতেন না, এরকমটাও তো আমরা শুনেছি। কিন্তু রিভা গাঙ্গুলি তিনি দাবি করছেন যে নিরাপত্তার স্বার্থে তাকে সেনাবাহিনী ভারতে রেখে গেছে। কিন্তু আমরা প্রকৃত চিত্র কি দেখেছি? সেদিন কি ঘটেছিল? সেদিন আমরা দেখেছি যে পুরাতন যে বাণিজ্য মেলা মাঠ, অর্থাৎ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে মাঠ, একেবারে গণভবনের পাশেই যে মাঠটা, সেই মাঠে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার আসলো। বিশেষ হেলিকপ্টার চালাচ্ছিলেন 2 জন পাইলট। সেই হেলিকপ্টার এসে শেখ হাসিনাকে সেখান থেকে তুলে নিয়ে গেল। সঙ্গে ছিলেন শেখ রেহানা এবং তারিক আহমেদ সিদ্দিকী, যিনি শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা এবং শেখ রেহানার পারিবারিক আত্মীয়।
তিনি এবং তার পরিবার ছিল সাথে। এরপরে কুর্মিটলা বিমান ঘাঁটিতে সেই মানে হেলিকপ্টার গেল, সেখানে আগে থেকেই প্রস্তুত ছিল বিমান বাহিনীর একটি বিমান, যে বিমানে চেপে শেখ হাসিনা রওনা দিলেন। এবং মানে আরও বড় ইনফরমেশন যুগান্তর তার রিপোর্টে বলছে যে সেদিন নিরাপত্তার স্বার্থে এই বিমানটি কলকাতা পৌঁছা পর্যন্ত বিমানবন্দরের সঙ্গে যে যোগাযোগ, সেই যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল নিরাপত্তার স্বার্থে। এবং তারা বলছে যে দিল্লি পর্যন্ত পৌঁছানোর যে স্বাভাবিক রুট, সেই বিমানের যে স্বাভাবিক রুট হওয়ার কথা, যে পথে তার যাওয়ার কথা, সেই পথও তারা মানে কি বলবো যে বদলে নিয়েছিল, ভিন্ন পথে গিয়েছিল। সেটা পুরোটাই নিরাপত্তার স্বার্থে, কারণ অনেক ধরনের বিপদই তো হতে পারে। সেই সময় সব থেকে হট নিউজ, পৃথিবীতে সব থেকে হট নিউজ ছিল সেটা, সুতরাং নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এরকম ব্যাপার ছিল। আবার গণমাধ্যম যে দাবি করছে যে এই বিমানটা মানে কলকাতা বিমানবন্দরের সঙ্গে ভারতের মাটিতে মানে ভারতের আকাশসীমায় পদার্পণ করার আগ পর্যন্ত সমস্ত ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল, কলকাতা বিমানবন্দরের সঙ্গে ভারতের আকাশপথে প্রবেশ করে যোগাযোগ স্থাপন করে, তারপরে তারা দিল্লি পর্যন্ত যায়। এই ব্যাপারটাও কিন্তু মানে বেশ আতঙ্কের খবর যে একটা বিমান চলছে, সব ধরনের কমিউনিকেশন বন্ধ করে ভারতের আকাশসীমা পর্যন্ত সেই বিমানটা গেল। এখন বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে এই ব্যাপারটাও কিন্তু উঠে আসছে, যেটা রিভা গাঙ্গুলি দাবি করছেন। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই সময় নিরাপত্তার স্বার্থে তাকে জানান দেয়া হয় যে আপনার আসলে বেশি সময় নেই, আপনি রেডি হন, তাকে পাঠিয়ে দেয়া হবে বাইরে। এবং এই ব্যাপারে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তিনি বলছেন যে প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পরেও একটা দীর্ঘ সময় তিনি সর্বোচ্চ প্রোটোকল পান, তার মানে এটা অধিকার, সর্বোচ্চ প্রোটোকল পান। সুতরাং এই যে বিমান বাহিনীর বিমানে তাকে ভারতে রেখে আসা এবং প্রোটোকল দেয়া, এই প্রোটোকল দেওয়ার মধ্যে বেআইনি কিছু নেই, এটা তার আইনি প্রাপ্য। এটা না দিয়ে আরেকটা কাজ করা যেত, তাকে মানে গ্রেপ্তার করা যেত, গ্রেপ্তার করে তাকে গৃহবন্দী করা যেত কোথাও, কিংবা কোনো সেফ হাউসে নিয়ে যাওয়া যেত, সেটাও করা যেত। কিন্তু যেটা করা হয়েছে সেটাও বেআইনি হয়নি। আমার আলোচনার মূল জায়গাটা সেটা না। রিভা গাঙ্গুলি একেবারে স্পষ্টভাবে দাবি করছেন যে শেখ হাসিনাকে নিয়ে এখন যে উত্তেজনাকর কথাবার্তা হচ্ছে, এটা হতেই পারে, অনেক কথা হতে পারে, কূটনীতিতে আবার অনেক কিছুর সমাধান হয়। এবং তিনি বলছেন যে ভারত এবং মানে শেখ মানে বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক তো রয়েছে, কিন্তু স্পেশালি আওয়ামী লীগের সঙ্গে এবং শেখ পরিবারের সঙ্গে ভারতের একটা অকৃত্রিম বন্ধুত্ব রয়েছে, যে কারণেই শেখ হাসিনাকে সর্বোচ্চ মানে নিরাপত্তা দেওয়া, সর্বোচ্চ সম্মান দেখানো, এই ব্যাপারগুলো ঘটছে। দিল্লির নাজিয়াবাদ এয়ারপোর্টে যখন শেখ হাসিনার ওই বিমান, বহনকারী বিমান ল্যান্ড করে, তখন কিন্তু অজিত দোভাল তাকে স্বাগত জানিয়েছিলেন, সেটাও একটা বড় ঘটনা। রিভা গাঙ্গুলি দাবি করছেন যে এটাকে নিয়ে অনেক কথাবার্তা হবে, অনেক আলোচনা হবে, কিন্তু একটা সময় দেখবেন যে এটার একটা সমাধানও হবে, এটা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সেগুলো মিটমাট হয়ে যাবে। কারণ ভারত বাংলাদেশ চিরকালের একটা বন্ধু রাষ্ট্র, এখানে একটু আধটু সমস্যা হবে, সেই সমস্যাগুলো কেটেও যাবে। তার চাইতেও বড় কথা হচ্ছে যদি এই ব্যাপারটা প্রতিষ্ঠিত হয়ে যায় যে শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে বরং নিরাপত্তা দিয়ে, প্রোটোকল দিয়ে বাংলাদেশ থেকে ভারতে রেখে আসা হয়েছে, তাহলে আমরা এই 2 বছর ধরে যে দাবি করলাম যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, এই যে পালানো শব্দটা আমরা বারবার দাবি করছি, এই দাবির তাহলে কি হবে? সেটা একটা বড় প্রশ্ন হয়ে বোধহয় দাঁড়াবে। যখন সেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে, তখন কিন্তু এই প্রশ্নের উত্তর পাওয়া না পাওয়ার বিষয়টাকে আওয়ামী লীগ কিন্তু একটা ক্রেডিটের ব্যাপার হিসেবে দেখবে। এবং এই ব্যাপারটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় যে শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে বরং নিরাপত্তা প্রোটোকল দিয়ে ভারতে রেখে আসা হয়েছে, বাংলাদেশে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই ঘটনা যেন এড়ানো যায়, সেজন্যই তাকে দিয়ে আসা হয়েছে, তাহলে কিন্তু এই 2 বছরের আমাদের দাবি সব কিছু মাটি হয়ে যাবে। কোন পথে এগোচ্ছে তাহলে বিশ্ব রাজনীতি? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। অনেকেই তাকে নানা নামে ডেকে থাকেন, সেগুলো আজকের আলোচনার বিষয় নয়, বিবেচ্য বিষয় নয়। কিন্তু তিনি যে বাংলাদেশের তরুণ মস্তিষ্ক,
বিকৃতি ঘটানোর জন্যই রাজনীতি করে থাকেন, এটা তার ঘনিষ্ঠ মহল থেকে উচ্চারিত হয়। 2024-এর কথিত বিপ্লব তার ব্রেন চাইল্ড জঙ্গিরাই ঘটিয়েছে এবং তিনি নিজে তার পেছনের মানুষ, সে দাবিও তার নিজেরই। তার স্ত্রীকে তিনি বসিয়েছিলেন ইউনূসের দরবারেও, কিন্তু তারপর তিনি আবার এই কথিত জুলাই বিপ্লবের কপালে একের পর এক পেরেক ঠুকে দিচ্ছেন। কার কথা বলছি এতক্ষণে বুঝতে পেরেছেন নিশ্চয়ই? না, নামটি বলেই ফেলা যাক, ফরহাদ মাজহার। জানেন তো তাকে মানুষ কি নামে ডাকে, তাই এখানে আর তা বলছি না। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন ফরহাদ মাজহার এভাবে এই কথিত জুলাই বিপ্লবকে একদম অ্যাসি ট্যাসি করে দিচ্ছেন বলুন তো? আমি তো তার নিরাপত্তা নিয়েই এখন শঙ্কিত। কারণ জুলাইয়ের পর বাংলাদেশে কথার জবাব যুক্তি দিয়ে নয়, মত দিয়ে দেওয়ার বহু নজির তৈরি হয়েছে। কাজেই ফরহাদ মাজহারকে যদি কোনোদিন তার এই কথাগুলোর জন্যই আক্রমণের মুখে পড়তে হয়, আমি অন্তত বিস্মিত হব না। চলুন জানা যাক ফরহাদ মাজহার কি বলছেন, কেন বলছেন। প্রথমে ফরহাদ মাজহারের বিগত কয়েক মাসে দেওয়া 3টি বক্তব্যকে আমরা পাশাপাশি রেখে আলোচনা করি চলুন। গত মার্চ মাসে নির্বাচনের পরপরই ফরহাদ মাজহার বললেন যে 5ই আগস্টের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে বাংলাদেশে রেজিম চেঞ্জ হয়েছে এবং তরুণেরাও দুর্ভাগ্যক্রমে সেই প্রক্রিয়ার অংশ হয়েছে। তিনি ইউনূসের সরকারকে অবৈধ বলেছেন, পরবর্তী নির্বাচনকেও অসাংবিধানিক বলছেন। অর্থাৎ তারেক রহমানের সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসেছে তাকে তিনি অবৈধ সরকারের অধীনে অনুষ্ঠিত অসাংবিধানিক নির্বাচন বলছেন। তারপর বিগত মে মাসে আরো এক ধাপ এগিয়ে ফরহাদ মাজহার বললেন, রেজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র, দেশ আমাদের হাতে নেই। অর্থাৎ তিনি আর ইঙ্গিত করছেন না, সরাসরি একটি বিদেশি রাষ্ট্রকে বা যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের নেপথ্যে শক্তি হিসেবে চিহ্নিত করলেন। এবং এখন গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, প্রত্যেকটি পত্রপত্রিকা রিপোর্ট করছে যে তিনি বলছেন আন্দোলনের সমন্বয়করা বিদেশের তৈরি সেফ হাউসে ছিলেন, যেখানে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল শেখ হাসিনার পদত্যাগের এক দফা তুলতে। এই সেফ হাউসের বিষয়টি আমি আরো আগে অনেক ভিডিওতে বলেছি। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের একজন কর্মকর্তা, ভারতীয় বংশোদ্ভূত হুমা খান নামে একজন কর্মকর্তা এই সেফ হাউসের বিষয়টি তদারকি করেছেন। তার বাড়িতে লোকজন গিয়ে থেকেছে এবং আরো কয়েকটি সেফ হাউস পাকিস্তান দূতাবাস তাতে যুক্ত ছিল এবং আরো কয়েকজন দূতাবাসের কর্মকর্তা এই জুলাই সমন্বয়কদের সেখানে আশ্রয় দিয়েছিল এবং সেখানে রেখেছিল। এখন বলুন তো, জুলাইয়ের কপালে, বিশেষ করে জুলাই বিপ্লব যারা দাবি করেন, সেই বিপ্লবের কপালে ফরহাদ মাজহারের চেয়ে বড় পেরেক আর কে ঠুকতে পারতেন? শেখ হাসিনা বললে আপনারা জুলাইপন্থীরা বলতেন যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার অভিযোগ এটা, তিনি তো বলবেনই। আওয়ামী লীগ বললে বলবেন নিজেদের পরাজয় ঢাকার ষড়যন্ত্র তত্ত্ব এটা। আমার মতো কেউ বললে বলবে আওয়ামী লীগের বয়ান। কিন্তু ফরহাদ মাজহার যখন বলেন বিপ্লবের কপালে এরকম বড় বড় পেরেক ঠুকে দেন, তখন আপনারা কি বলবেন বলেন? কারণ ফরহাদ মাজহার জুলাইয়ের বাইরের মানুষ তো নন, তিনি জুলাইয়ের রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলের ভেতরের মানুষ। আন্দোলনের তরুণ নেতৃত্বের সঙ্গে নিজের যোগাযোগের কথাও তিনিই বলেছেন। আমরা জানি যে মাহফুজ আলম থেকে শুরু করে অনেকেই তার ভাবশিষ্য। ফরহাদ মাজহারের স্ত্রী ফরিদা আক্তার ইউনূস সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি নিজে জুলাইয়ের পর রাষ্ট্র পুনর্গঠন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং পুরনো রাষ্ট্র কাঠামো ভাঙার সবচেয়ে উচ্চ কণ্ঠ প্রবক্তাদের একজন। সুতরাং এই মানুষটি যখন বলেন এটা বিপ্লব নয়, মার্কিন প্রভাবে রেজিম চেঞ্জ, তখন জুলাইয়ের বিরুদ্ধে অভিযোগটি তো আর বাইরের দেয়াল থেকে আসে না, ঘরের ভেতর, একদম জুলাই সন্ত্রাসীদের ঘরের ভেতর থেকে আসছে কথাটা। এবং এখানেই জুলাইপন্থীদের জন্য ফরহাদ মাজহার আসলে ভয়ঙ্কর হয়ে উঠছেন ক্রমশ। কারণ একটি রাজনৈতিক বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ তো বন্দুক নয়, সরকার নয়, এমনকি ক্ষমতাও নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তার নৈতিক গল্প। আর জুলাইয়ের গল্পটি কি বলেন তো? জুলাইয়ের গল্পটা তো খুব ছোট গল্প। ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে মাঠে নেমেছিল, সরকার তাদের দমন করেছে, মানুষ ক্ষুব্ধ হয়ে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে, আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে, জনগণ শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। এই তো গল্প, এই তো তারা ছড়ায়।
আর এখন ফরহাদ মাজার সেই ছোট গল্পের মাঝখানে ঢুকিয়ে দিয়েছে বড় বড় 4টি শব্দ। 1, মার্কিন যুক্তরাষ্ট্র, 2, সেফ হাউস, 3, বিদেশি চাপ, 4, রেজিম চেঞ্জ। তার বক্তব্য সত্য হলে প্রশ্ন উঠবে, আন্দোলনের কোন সিদ্ধান্তটি ছাত্রদের নিজস্ব ছিল? তাহলে এক দফা কার সিদ্ধান্ত ছিল? বিদেশি দূতাবাস কেন সমন্বয়কদের নিরাপত্তা দেবে? সেখানে কি আলোচনা হয়েছিল? শেখ হাসিনাকে সরিয়ে ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার পরিকল্পনা কার ছিল? এসব প্রশ্ন যদি তুলি তাহলে তো জুলাই সন্ত্রাসী হয়ে যায়। জুলাই তো আর জুলাই বিপ্লব থাকে না, অভ্যুত্থানও থাকে না। আর এসব প্রশ্নের আরো ভয়াবহতা কি জানেন? আরো ভয়াবহতা হলো একবার প্রশ্ন উঠলে উত্তর তো আপনাকে চাইতেই হবে। আমি বলছি না ফরহাদ মাজারের প্রতিটি অভিযোগ প্রমাণিত সত্য, বরং এত বড় অভিযোগের স্বাধীন তদন্ত হওয়া দরকার। যারা তার বক্তব্য অস্বীকার করছেন তাদের বক্তব্য শোনা দরকার। কিন্তু জুলাইপন্থীদের সমস্যা তো অন্য জায়গায়। তারা ফরহাদ মাজারের দাবি তদন্ত করতে চাইবে নাকি ফরহাদ মাজারকেই চুপ করাতে চাইবে? আপনাদের কমন সেন্স কি বলে? কারণ আমরা গত 2 বছরে এমন বাংলাদেশও দেখেছি যেখানে সংবাদপত্রের অফিসে হামলা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সাংস্কৃতিক প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে, 32 নম্বর ভেঙে দেওয়া হয়েছে, সাংবাদিকদের মত প্রকাশের জন্য হুমকির মুখে পড়তে হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই মব সহিংসতা এবং মত প্রকাশের উপর আক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছে। সুতরাং আমি যখন ফরহাদ মাজারের নিরাপত্তা নিয়ে কথা বলছি, কাউকে আগাম হত্যাকারী বানাচ্ছি না। আমি বাংলাদেশের তৈরি হওয়া রাজনৈতিক সংস্কৃতির কথা বলছি। গত 2 বছরে এই সংস্কৃতি কতজন মানুষকে তছনছ করে দিয়েছে। এই শফিকুল আলমরা কতজন মানুষকে মব সৃষ্টি করে হত্যাযোগ্য করে তুলেছে। আপনার কি মনে হয় না এই মুহূর্তে শফিকুল আলম ফরহাদ মাজারকে পেলে গলা টিপে মেরে ফেলবে? মনে হয় কিনা? যে সংস্কৃতিতে প্রথমে ফ্যাসিস্টের দোসর বলা যায়, তারপর সামাজিকভাবে টার্গেট করা যায় এবং তারপর তার বিরুদ্ধে মব তৈরি হলে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিংবা বলে প্রেসার গ্রুপ। সুতরাং এই শফিকুল আলম কালকে যদি জুলাই সন্ত্রাসীদের কেউ ফরহাদ মাজারকে মেরে ফেলে বা ফরহাদ মাজারকে আক্রমণ করে, তাহলে বলবে প্রেসার গ্রুপ। ফরহাদ মাজার মিথ্যা কথা বলছিলেন, বিপ্লবকে তছনছ করে দিচ্ছিলেন, অ্যাসি তাইসি করে দিচ্ছিলেন। সোজা হিসাব। কি নির্মম পরিহাসটা দেখুন। যে মব রাজনীতির রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক ক্ষেত্র তৈরিতে ফরহাদ মাজারের নিজের ভূমিকা নিয়ে এত আলোচনা, শেষ পর্যন্ত সেই মবই যদি তার দরজায় গিয়ে ঠক 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 একটু বেরিয়ে আসেন, আপনার সঙ্গে কথা আছে, সেই কাজটি করে। 1971 সালে তা করেছিল তারা। সুতরাং এখন ফরহাদ মাজারকে সেটা করবে না, আপনি নিশ্চিতভাবে সেটা বলতে পারেন না। তখন জুলাইপন্থীরা কি করবে? তখন মত প্রকাশের স্বাধীনতা আসলে কোথায় থাকবে? নাকি বলবে লোকটি জুলাইয়ের বিরুদ্ধে কথা বলেছিল, সুতরাং তার ক্ষমা নেই। যাই হোক, আমি জানি না, আমি একটি সিনারিওর কথা বলছি। কিন্তু একটি কথা আমি নিশ্চিত জানি, ফরহাদ মাজারকে যদি তার বক্তব্যের জন্য আক্রমণ করা হয় তাহলে সেটি হবে জুলাইয়ের বিরুদ্ধে ফরহাদ মাজারের অভিযোগের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক বিজ্ঞাপন। কারণ তখন মানুষ বলবে লোকটির কথা এত ভয়ঙ্কর ছিল যে কথার জবাব দেওয়া গেল না। এ কারণেই যারা জুলাইকে সত্যি গণ অভ্যুত্থান মনে করেন তাদেরই ফরহাদ মাজারের নিরাপত্তা সবচেয়ে বেশি নিশ্চিত করার দাবি তোলা উচিত বলে আমি মনে করি। তিনি বলুন, আরো বলুন, তিনি যা জানেন সব বলুন। সেফ হাউস কোথায় ছিল বলুন, কারা সেখানে ছিল বলুন, কোন দূতাবাস কি কি করেছে সেটা বলুন, মানে কারা এক দফা চাপিয়ে দিয়েছিল সেটা বলুন, কারা কোন সে সমন্বয়করা শেখ হাসিনার সঙ্গে নেগোসিয়েশনের জন্য 20 কোটি টাকা করে দাবি করেছিল সেটাও ফরহাদ মাজার জানেন, সেটাও বলুন। প্রধানমন্ত্রী কার্যালয়ের কোন মানুষের সঙ্গে এক একজন 20 কোটি টাকা করে পাবে তার নেগোসিয়েশন চলছিল সেটা বলা হোক। কেন সেই নেগোসিয়েশন শেখ হাসিনা পর্যন্ত পৌঁছায়নি সেটাও বলুক ফরহাদ মাজার। 2রা আগস্ট রাতে নাহিদের সঙ্গে কি কথা হয়েছিল ফরহাদ মাজার সেটা বলে দিক। কারণ ফরহাদ মাজার মিথ্যা বললে তথ্য দিয়ে তাকে মিথ্যাবাদী প্রমাণ করা যাবে, কিন্তু তিনি সত্য বললে কি হবে? তখন 2024 সালের ইতিহাসটাই নতুন করে খুলতে হবে। এখনই খোলা দরকার, কারণ ফরহাদ মাজার যতটা সত্যি বলেছেন তা থেকে অনেক কিছু স্পষ্ট হয়েছে। সুতরাং ফরহাদ মাজারের সাম্প্রতিক বক্তব্যগুলো রাজনৈতিক তাৎপর্যটা এটাই। ফরহাদ মাজার জুলাইকে অস্বীকার করছেন না বলে কেউ কেউ তাকে বাঁচানোর চেষ্টা করছেন, বলছেন তিনি নাকি প্রকৃত বিপ্লব আর হাইজ্যাক হওয়া বিপ্লবের পার্থক্য করছেন। আমি বলবো এই ব্যাখ্যা দিয়ে আর বিষয়টি ঢাকা যাচ্ছে না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। কারণ আপনি যখন বলেন একটি বিদেশি রাষ্ট্র রেজিম চেঞ্জ করেছে, আপনি যখন বলেন
দেশ আমাদের হাতে নেই। আপনি যখন বলেন বিদেশিদের সেফ হাউসে আন্দোলনের নেতাদের উপর রাজনৈতিক দাবি তোলার চাপ দেওয়া হয়েছে, তখন আপনি আর কেবল বিপ্লবের ব্যর্থতার ব্যাখ্যা করছেন না, আপনি বিপ্লবের যে স্বাধীন চরিত্র তা নিয়ে প্রশ্ন তুলছেন, এবং এটা যে বিপ্লব ছিল না আপনি সেটা প্রমাণ করে দিচ্ছেন। অবশ্যই জুলাই সন্ত্রাসীদের কাছে, কথিত জুলাই বিপ্লবীদের কাছে এটা তো মারাত্মক, তাই না? ফরাদ মাজার হয়তো এখনো তার কল্পিত বিপ্লব চান। তিনি হয়তো মনে করেন 2024 সালে সুযোগ এসেছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেটিকে কেবল শেখ হাসিনার পতনে সীমাবদ্ধ রেখে দিয়েছে। কিন্তু সাধারণ মানুষের কাছে এত তাত্ত্বিক পার্থক্য তো বোঝার কথা নয়। মানুষ সোজা প্রশ্ন করবে, আমাদের সন্তানরা কার আন্দোলনে রাস্তায় নেমেছিল, কার ডাকে, কেন তারা নামিয়েছিল, তাদেরকে প্রতারণা করা হলো কেন? বাংলাদেশের মানুষ তো শেখ হাসিনার পতন চায়নি, তাহলে শেখ হাসিনার পতন ঘটালেন কেন? এই রেজিম চেঞ্জ করে আমার কি লাভ হয়েছে? বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় প্রশ্ন তো এটাই হবে, তাই না? সুতরাং এই সব প্রশ্নই আসলে জুলাইয়ের কপালে ফরাদ মাজারের সবচেয়ে বড় পেরেক ঠুকে দিচ্ছে। এবং মজার ব্যাপার হলো, এই পেরেক আওয়ামী লীগ ঠুকছে না, শেখ হাসিনা ঠুকছেন না, ভারতও ঠুকছে না, ফরহাদ মাজার, যিনি বিপ্লবের বাপ, বিপ্লবের মা, বিপ্লবের দাদা ঠাকুর, তিনি নিজেই ঠুকছেন। এখন দেখার বিষয়, জুলাই সন্ত্রাসীরা বা জুলাইপন্থীরা সেই পেরেকের জবাব তথ্য দিয়ে দেয়, নাকি হাতুড়ি কেড়ে নিতে ফরহাদ মাজারের দিকে তেড়ে যায়। যদি দ্বিতীয়টি ঘটে, তাহলে জুলাইয়ের কফিনে শেষ পেরেকটি আর ফরহাদ মাজারেরও ঠুকতে হবে না, জুলাইপন্থীরা সেটা নিজের হাতে নিজেই ঠুকে দেবে। কফিনে পেরেক ঠোকা বলতে বুঝতে পারছেন তো? বাংলাদেশে ভয়ঙ্কর জুলাই বিদ্বেষ তৈরি শুরু হবে, এবং সেই জুলাই বিদ্বেষে একজন জুলাই সন্ত্রাসীও টিকে থাকতে পারবে না। পরিস্থিতি ভয়ঙ্কর দিকেই যাচ্ছে বা নিয়ে যাওয়া হচ্ছে। ফরাদ মাজারকে অবিলম্বে সরকারের নিরাপত্তা দেওয়া উচিত, অন্তত পক্ষে আমি তাই মনে করছি। ভালো থাকবেন সবাই।